এটা সত্যি বিরক্তিকর। এই যে একটা বাক্য বললাম যে বিরক্তিকর, এই বিরক্তিকর শব্দটির ইংরেজি আসলে আপনি কী ব্যবহার করবেন? দেখুন, বিরক্তিকর অর্থে কিন্তু ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করা যেতে পারে, শব্দ ইউজ করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন বিরক্তিকর, ডিস্টার্বিং বলা যেতে পারে, ডিস্টার্বিং। আচ্ছা, বিরক্তিকর অ্যানোয়িং, অ্যানোয়িং শব্দটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া বিরক্তিকর হচ্ছে ইরিটেটিং শব্দটাও কিন্তু ইউজ করা যেতে পারে। তো দেখুন, এখানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড কিন্তু আমি বললাম। তো এইভাবে আপনাকে ভিন্ন ভিন্ন ওয়ার্ড বা ভোক্যাবুলারি এরকম শব্দ শিখতে হবে। আর এরকম শব্দ শিখতে পারলে আপনি কিন্তু বেশি বেশি বাক্য তৈরি করতে পারবেন, বাক্য লিখতে পারবেন, বলতে পারবেন। আপনার দক্ষতা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ এরকম অসংখ্য বাক্য আমি শেয়ার করব। আশা করছি পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, নতুন ভিডিও হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করি আমার সঙ্গেই থাকবেন। লেটস গো। তুমি কখন ওঠো? প্রথম বাক্য দিয়েছি। আজকের বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বাক্য কাইন্ডলি দেখবেন সময় নিয়ে, A to Z, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমার প্রথম বাক্য ছিল তুমি কখন ওঠো। আচ্ছা, এই যে কখন ওঠো এটার ইংরেজি কী হবে বলুন? এই ওঠা কি গাড়িতে ওঠা বা কোনো গাছে ওঠা, পাহাড়ে ওঠা, এরকম কিছু? নো, সিম্পলি আমরা কেউ যদি ঘুম থেকে ওঠে এবং কখন ওঠে সেটা জানতে চাইলে আমরা বলি যে তুমি কখন ওঠো, তুমি কখন ওঠো। তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়েন ডু গেট আপ। তুমি কখন ওঠো? ওয়েন ডু গেট আপ। তবে সিম্পলি ঘুম থেকে ওঠা বা এই যে সকালে ওঠা এর বিভিন্ন ধরনের ইংরেজি রয়েছে, যেমন অ্যারাইজ হতে পারে, অ্যাওক যেটাকে আমরা বলি। আচ্ছা, তারপরে এই যে গেট আপটা বললাম, ঠিক আছে? তো সিম্পলি আপনি ঘুম থেকে ওঠা এটাকে গেট আপ বলতে পারেন, ওকে, যেটা বিছানা থেকে ওঠা বলা হয়। যাই হোক, তাহলে তুমি কখন ওঠো? ওয়েন ডু গেট আপ। আমার সাথে কিন্তু বাক্যগুলো বলবেন যে আমি বললাম তুমি কখন ওঠো, ওয়েন ডু গেট আপ, আপনি বলবেন তুমি কখন ওঠো, ওয়েন ডু গেট আপ। বলে বলে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী বাক্য দেখা যাক। আপনি হয়তো বললেন যে আমি সকাল সকাল উঠি। আচ্ছা, সকাল সকাল, এই যে সকাল দুইবার বললাম, তার মানে কি আই গেট আপ ইন দ্য মর্নিং এরকম কিছু বলবো? আসলে সকাল সকাল কি অনেক সময় বলি না, এই সকাল সকাল এসো, কিন্তু তার মানে কি একটু তাড়াতাড়ি এসো। তাহলে সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি। তাহলে আমি বললাম যে আমি সকাল সকাল উঠি। এই সকাল সকাল উঠতে যেহেতু তাড়াতাড়ি, তাই আপনি বলবেন আর্লি, EARLY, আর্লি। তাহলে আমি সকাল সকাল উঠি, আপনি বলবেন আই গেট আপ আর্লি, আই গেট আপ আর্লি। আর আমি সকাল সকাল উঠি, এইভাবে যদি বলতেন তাহলে হয়তো বলতে হতো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে দেরিতে ওঠে, তার সকালে ওঠা অভ্যাস না। কারো সম্পর্কে বলছেন যে সে দেরিতে ওঠে। সে দেরিতে ওঠে ইংরেজি কী বলবেন? সেই অর্থে কিন্তু আপনি হি বা শি যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারেন। তো সিম্পলি আমরা হি দিয়ে করি, যে সে দেরিতে ওঠে, আপনি বলবেন হি গেটস আপ লেট। এখানে গেটের সাথে কিন্তু এস যোগ করা হয়েছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরকম খুঁটিনাটি ভুল আমরা অনেক সময় করে ফেলি, যে বললাম যে সে দেরিতে ওঠে, হি গেট আপ আর্লি। কী ভুল হলো? গেটের সাথে এসটা মিসিং হয়ে গেল, তাই না? বললেন যে সে দেরিতে ওঠে, হি গেটস আপ লেট। তুমি কি আজ অফিসে যাবে? আমরা অনেকেই আছি, বিভিন্ন কর্মজীবী মানুষ আছি। আমি অফিসে যাই, আমি মাঠে যাই, আমি ইন্ডাস্ট্রিতে যাই, আমি মিল কলকারখানায় যাই, আমি আমার চেম্বারে যাই, বা এক কথায় আমরা যে আমাদের কর্মস্থলে যাই, এরকম বলি না? হ্যাঁ, বলে থাকি কিন্তু। তো এই ক্ষেত্রে প্রশ্ন করা হলো যে তুমি কি আজ অফিসে যাবে? তাহলে কি হবে? তুমি কি আজ অফিসে যাবে, এটাকে আমরা বলবো উইল ইউ গো টু অফিস টুডে, উইল ইউ গো টু অফিস টুডে। উচ্চারণগুলো খেয়াল করবেন, সুন্দর করে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার ইংরেজি শুনতে কিন্তু অনেক ভালো লাগবে। উইল ইউ গো টু অফিস টুডে, তুমি কি আজ অফিসে যাবে? এখানে যদি আপনি বলতে চাইলেন তুমি কি আজ মাঠে যাবে, আপনি একজন ফার্মার, আমি একজন ফার্মার, আমরা মাঠে কাজ করি, কথার কথা বলবেন তুমি কি আজ মাঠে যাবে? উইল ইউ গো টু ফিল্ড টুডে, উইল ইউ গো টু দ্য ফিল্ড টুডে। নির্দিষ্ট করে কোনো মাঠ হলে দা দিতে পারেন আপনি। তাহলে তুমি কি আজ মাঠে যাবে? উইল ইউ গো টু দ্য ফিল্ড টুডে বলতে পারেন। আচ্ছা, তুমি কি আজ কারখানায় যাবে? উইল ইউ গো টু, কারখানা ইংরেজি ফ্যাক্টরি বলা যেতে পারে, উইল গো টু দ্য ফ্যাক্টরি টুডে, উইল ইউ গো টু দ্য ফ্যাক্টরি টুডে, উইল ইউ গো টু দ্য মিল টুডে, উইল ইউ গো টু দ্য ইন্ডাস্ট্রি টুডে। ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে বলবেন। তুমি দেরি করছো কেন? মানে কেউ যখন দেরি করে, অনেক সময় আমরা বলি যে তুমি দেরি করছো কেন, একটু তাড়াতাড়ি আসো বা তাড়াতাড়ি করো, এরকম যে তুমি দেরি করছো কেন, এটাকে কি বলবেন? এই যে করা, এখানে কিন্তু বাংলার মধ্যে একটা করা শব্দ রয়েছে, তুমি দেরি করছো কেন। এই করা অর্থে কিন্তু আমরা অনেক সময় হয়তো ভুল করে ডু ইউজ করে ফেলি, কিন্তু সব ধরনের করার ক্ষেত্রে ডু ভার্ব ব্যবহার করা যায় না। যেমন আমরা বলি যে গোলমাল করো না, ওখানে করা আছে না? হ্যাঁ আছে, গোলমাল করো না। তখন আমরা ডোন্ট ডু নয়েজ এরকম বলি না, তাই না? বলি যে ডোন্ট মেক আ নয়েজ, রাইট? তো এরকম করার অর্থে সব জায়গায় ডু ইউজ করা যাবে না। তো এইখানে যেটা বললাম এটা একটু ব্যতিক্রম। তুমি দেরি করছো কেন, হোয়াই আর ইউ কি গেটিং লেট বলবেন। হোয়াই আর ইউ গেটিং লেট, হোয়াই আর ইউ
গেটিং লেট। এই গেট ভার্বটাকে ইউজ করে কিন্তু আপনি ওই ধরনের অর্থ প্রকাশ করলেন। কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা বাক্য হয়ে গেল। তাহলে তুমি দেরি করছো কেন? হোয়ার ইউ গেটিং লেট, হোয়ার ইউ গেটিং লেট। তাড়াতাড়ি ফিরে এসো। কেউ হয়তো কোনো কাজে যাচ্ছে, আপনি তাকে বললেন যে তাড়াতাড়ি ফিরে এসো, তখন আপনি বলবেন যে কাম ব্যাক সুন, কাম ব্যাক সুন। তাড়াতাড়ি ফিরে এসো, কাম ব্যাক সুন। আর যদি বলেন যে তাড়াতাড়ি ফিরে যাও, কাউকে বলতে চাচ্ছেন তাড়াতাড়ি ফিরে যাও, গো ব্যাক সুন, গো ব্যাক সুন। তাড়াতাড়ি ফিরে যাও, গো ব্যাক সুন। আর তাড়াতাড়ি ফিরে এসো, কাম ব্যাক সুন। বিকালে আমরা ঘুরতে যাব, হয়তো বিকালে, হয়তো আপনারা বাইরে যাবেন, একটু বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন, তো বলছেন যে বিকালে আমরা ঘুরতে যাব। বিকাল এই যে একটা সময়, যেমন সকাল হয়, বিকাল হয়, এরকম সময়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি? অ্যাট ইউজ করতে পারি। যেমন সকাল অ্যাট মর্নিং বলা যেতে পারে, অথবা আমরা বলি ইন দ্য মর্নিং। অ্যাট মর্নিং অথবা বলি ইন দ্য মর্নিং। সেই ক্ষেত্রে আপনি বিকাল অর্থে বলবেন অ্যাট আফটারনুন, অথবা ইন দ্য আফটারনুন বললেও বলতে পারবেন। তো আপনি বললেন যে বিকালে আমরা ঘুরতে যাব, তাহলে বলবেন যে অ্যাট আফটারনুন উই উইল গো ফর ভিজিটিং। এই যে ভিজিট, ভিজিট মানে কি? ঘোরাঘুরি করা, দেখা, কোনো কিছু পরিদর্শন অর্থে হয়। তো আপনি যে বেড়াতে যাবেন, এই বেড়াতে যাওয়ার অর্থে বেড়ানো কি দেওয়া যেতে পারে? ভিজিট দেওয়া যেতে পারে। তাহলে বলুন যে বিকালে আমরা বেড়াতে যাব, অ্যাট আফটারনুন উইল গো ফর ভিজিটিং, অ্যাট আফটারনুন উইল গো ফর ভিজিটিং। তোমরা কোথায় যেতে চাও? কাউকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করতে হয় না অনেক সময়? বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করতে হয় আমাদেরকে। আপনি বলছেন তোমরা কোথায় যেতে চাও, এখানে বলবেন যে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। কি বলবেন? ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। আবার নেটিভ স্পিকার যারা, যারা ইংরেজ, যাদের মাতৃভাষা ইংরেজি, তাদের মতো করে আপনি এই যে ওয়ান্ট টু যে অংশটা বাক্যের, ইংরেজি বাক্যটা ফলো করছেন নিশ্চয়ই। ওয়ান্ট টু, এটাকে আপনি বলতে পারেন যে ওয়ানা, ওয়ানা, ওয়ানা। কি বললাম? ওয়ানা। অর্থাৎ তোমরা কোথায় যেতে চাও? ওয়্যার ডু ইউ ওয়ানা গো, ওয়্যার ডু ইউ ওয়ানা গো, অথবা হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, যেটা আগের বাক্য বললাম। আর এখন যেটা বললাম সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ ওয়ানা গো। এই ওয়ানা মানেই হচ্ছে ওয়ান্ট টু। ওয়ানা ইউজ করলে পরে আর টুটা দিবেন না, কারণ ওয়ানার মধ্যেই টু আছে। আমার ক্ষুধা লেগেছে, মানে আপনি খুব ক্ষুধার্ত, খেতে হবে আপনার, হ্যাঁ, খুব ক্ষুধার্ত। তো আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেতে চান, তো আপনি বললেন যে আমার ক্ষুধা লেগেছে। এই ক্ষুধা লেগেছে, এই যে লেগেছেটাকে আপনি কি বলবেন? আসলে এই জায়গার কিন্তু ঝামেলা হয়, তাই না? ক্ষুধা লেগেছে কী বলবো এরকম। তো অ্যাকচুয়ালি আপনি যেহেতু ক্ষুধার্ত, সেটাই তো বলছেন আমার ক্ষুধা লেগেছে, তো আপনি বলবেন যে আম হাংরি, আমার ক্ষুধা লেগেছে, আম হাংরি, আমার ক্ষুধা লেগেছে, আম হাংরি। অনেক সময় একটু সেন্স দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ডিরেক্ট কিন্তু শাব্দিক অর্থে ইংরেজি করতে গেলে অনেক সময় কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে, বা ইউ উইল গেট কনফিউজড। আই থিঙ্ক আপনি একটু কনফিউজড হয়ে যেতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য টাইম ইউ উইল ট্রাই টু sort out any alternative way, and it will be easy for you to translate that sentence if you think in this way. যদি এভাবে চিন্তা করেন তাহলে বাক্যটা আপনার জন্য সহজ হবে ইংরেজি করা। আমাকে কিছু খেতে দাও। যেহেতু আপনি ক্ষুধার্ত, তো আপনি বলছেন যে আমাকে কিছু খেতে দাও, তাহলে কি বলবেন? এই যে দেয়া, দাও, দেয়া ইংরেজি কি বলবেন? গিভ। আমাকে দাও, গিভ মি, গিভ মি কিছু, গিভ মি সামথিং, আমাকে কিছু খেতে দাও। এই দেখুন বাংলাটা খেয়াল করবেন, আমি বাক্য বলে চলে যেতে পারতাম এক একটা বাক্য বলতে বলতে, মানে এটা হতো কি যে মুখস্থ করার মতো। একটু বুঝেও নেন প্লিজ, অ্যানালাইসিস করছি, একটু বুঝে নেন, নিশ্চয়ই ভালো লাগছে আশা করি। আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, হ্যাঁ, ভিডিওতে। আচ্ছা, তো আমি বললাম যে আমাকে কিছু খেতে দাও, তাহলে গিভ মি সামথিং টু ইট, গিভ মি সামথিং টু ইট। এই যে খেতে, তো এই ক্রিয়া আছে না, তে, কোনো ক্রিয়ার সাথে তে বা র থাকলে, বাংলায় যদি থাকে খেতে, যেতে, উঠতে, বসতে, পড়তে, শিখতে, লিখতে, তখন আপনি ওই ভার্বের পূর্বে টু দিবেন। ফোনটা বাজছে, আচ্ছা একটু পরে দেখবো আমি। তাহলে বলবেন যে আমাকে কিছু খেতে দাও, গিভ মি সামথিং টু ইট, আমাকে কিছু খেতে দাও, গিভ মি সামথিং টু ইট। এটা সত্যি বিরক্তিকর। এই যে একটা বাক্য বললাম যে বিরক্তিকর, এই বিরক্তিকর শব্দটির ইংরেজি আসলে আপনি কী ব্যবহার করবেন? দেখুন, বিরক্তিকর অর্থে কিন্তু ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করা যেতে পারে, শব্দ ইউজ করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন বিরক্তিকর, ডিস্টার্বিং বলা যেতে পারে, ডিস্টার্বিং। আচ্ছা, বিরক্তিকর, বিরক্তিকর, অ্যানোয়িং, অ্যানোয়িং শব্দটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া বিরক্তিকর হচ্ছে ইরিটেটিং, ইরিটেটিং শব্দটাও কিন্তু ইউজ করা যেতে পারে। তো দেখুন এখানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড কিন্তু আমি বললাম। তো এইভাবে আপনাকে ভিন্ন ভিন্ন ওয়ার্ড বা ভোক্যাবুলারি এরকম শব্দ শিখতে হবে, আর এরকম শব্দ শিখতে পারলে আপনি কিন্তু বেশি বেশি বাক্য তৈরি করতে পারবেন। তোমরা যাবার জন্য তৈরি হও, হয়তো এই যে বাক্যটা আমি বললাম যে তোমরা যাবার জন্য তৈরি হও, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে গাইস গেট রেডি টু গো। হয়তো কিছু ছেলেকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি ট্রেনার বা কোচ, তো সেই ক্ষেত্রে আপনি ছেলেদেরকে বলতেছেন যে তোমরা যাবার জন্য তৈরি হও, বয়েজ গেট রেডি টু গো। কীভাবে বলবেন? বলবেন বয়েজ গেট রেডি টু গো। কিছু মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, গার্লস যারা, তো হয়তো তাদেরকে বলছেন তোমরা যাবার জন্য প্রস্তুত হও, গার্লস গেট রেডি টু গো, গার্লস গেট রেডি টু গো। তো এইভাবে বলবেন যে তোমরা যাবার জন্য প্রস্তুত হও, গাইজ গেট রেডি টু গো। গাইজ বলতে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ইন্ডিকেট করতে বলা যেতে পারে গাইজ শব্দটি।
বিশৃঙ্খলা করো না, এই যে বিশৃঙ্খলা করো না, শৃঙ্খলা ইংরেজি নিশ্চয়ই আপনারা জানেন যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা বজায় রাখতে হয়, আমরা বলি যে শৃঙ্খলা বজায় রাখো, মেইনটেন ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখো, মেইনটেন ডিসিপ্লিন। তো এখানে আপনি বলতে চাচ্ছেন বিশৃঙ্খলা করো না, এই যে বিশৃঙ্খলা করো না এটাকে বলবেন কি, বলবেন যে ডোন্ট মেক ইনডিসিপ্লিন, ডোন্ট মেক ইনডিসিপ্লিন, বিশৃঙ্খলা করো না, ডোন্ট মেক ইনডিসিপ্লিন। একটুখানি দাঁড়াও, কাউকে দাঁড়াতে বা অপেক্ষা করতে বলতেছেন, তাও আবার সামান্য সময়ের জন্য, তখন আপনি বলছেন একটুখানি দাঁড়াও, এটাকে বলবেন ওয়েট এ বিট। আর যদি দয়া করে বলেন তাহলে আরও সুন্দর হবে, দয়া করে একটুখানি দাঁড়াও বা একটুখানি দাঁড়াও দয়া করে, তো এটাকে বলবেন প্লিজ ওয়েট এ বিট, প্লিজ ওয়েট এ বিট, অথবা ওয়েট এ বিট প্লিজ, প্লিজটা আপনি শেষও বলতে পারেন, ওয়েট এ বিট প্লিজ, দয়া করে একটুখানি অপেক্ষা করো। এখানে সব কিছু ঠিকঠাক আছে, যেটা আপনি দেখছেন, যেখানে কোনো কিছু দেখছেন, দেখার পরে আপনি হয়তো মন্তব্য করছেন, কোনো পেপারস দেখতে পারেন, ফাইল দেখে হয়তো বললেন এখানে সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো কিছু ভিজিট করে বললেন যে হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, তাহলে কি বলবেন, এভরিথিং ইজ ওকে হিয়ার, এভরিথিং ইজ ওকে হিয়ার, এখানে সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে হিয়ার। আর যদি বলতে চান এ পর্যন্ত সব ঠিক আছে, মানে যা যা হয়েছে এ পর্যন্ত সব ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন সো ফার সো গুড, এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, সো ফার সো গুড, সো ফার সো গুড। সিম্পলি ফার, এফএআর, এই ফার শব্দটি অর্থ কিন্তু দূর, আমরা বললাম যে অনেক দূর, সো ফার, ইউ হ্যাভ টু গো সো ফার, তোমাকে অনেক দূর যেতে হবে, মানে যেতে হবে বহু দূর, উই হ্যাভ টু গো সো ফার, ব্যাপারটা এরকম না। আচ্ছা, তো আপনি বললেন যে এ যাবৎ সব কিছু ঠিকঠাক আছে, সো ফার সো গুড, সো ফার সো গুড। আবার এটাকে ভিন্নভাবে যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি বলতে পারেন যে এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, তার মানে কি, স্টিল নাও এভরিথিং ইজ ওকে, এটা বললে হয়, স্টিল নাও এভরিথিং ইজ ওকে, স্টিল নাও এভরিথিং ইজ ওকে। তুমি কি ভয় পাচ্ছ, মানে অনেক সময় হয় না যে একটু ভীত হয়ে যায় বা ভয় পেয়ে যায় বা আতঙ্কিত যেটা, তাই না? আচ্ছা, তো আপনি বলছেন তুমি কি ভয় পাচ্ছ, তখন কি বলবেন, আর ইউ স্কেয়ার্ড, আর ইউ স্কেয়ার্ড, আর ইউ স্কেয়ার্ড। বানানটা ঠিক রাখবেন প্লিজ, সাবটাইটেল থেকে দেখবেন, হ্যাঁ, দেখে সংগ্রহ করবেন, নোট করবেন, বেশি বেশি বলবেন আর প্র্যাকটিস করবেন। আমাদের চ্যানেলের পিছনে লেগে থাকুন, 2 থেকে 3টা মাস, আমি বলছি মাত্র 2 থেকে 3টা মাস আপনি ভালো ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভয় পাবার কিছু নেই, কাউকে হয়তো বলছেন যে ভয় পাবার কিছু নেই, তখন আপনি বলবেন দেয়ার ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড, দেয়ার ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড। এটাকে সুন্দর করে একটানা যখন বলবেন তখন এইভাবে বলবেন যে দেয়ার ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড, দেয়ার ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড, ভয় পাবার কিছু নাই। প্রায় প্রায় কোনো কিছু ঘটে বা হয়ে থাকে, যে প্রায় প্রায় মানে মাঝে মধ্যে হয়ে থাকে, তাই না, প্রায় প্রায় হয়, যেটা আপনি বললেন লোকটা এখানে প্রায় প্রায় আসে বা এই ঘটনাটা প্রায় প্রায় ঘটে, এই প্রায় প্রায় শব্দটির অর্থে আপনি ইংরেজি বলবেন ফ্রিকুয়েন্টলি। কি বলবেন, ফ্রিকুয়েন্টলি। আপনি বললেন যে এটা প্রায় প্রায় ঘটে, বলবেন ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি, এটা প্রায় প্রায় ঘটে, ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি, বা এটা প্রায়ই ঘটে মানে মাঝে মধ্যে ঘটে, ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি। সো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপাতত ক্লাসকে দীর্ঘায়িত করছি না, আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দিয়ে যাবো প্রত্যেকের জন্য, যারা বাসা বসে খুব সহজে মাত্র 2 থেকে 3 মাসে ইংরেজি শিখতে চাচ্ছেন। সত্যি ইনশাআল্লাহ মাত্র 2 থেকে 3 মাসে আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য খুব সহজে ইংলিশ শিখতে চাইলে আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, একটু কষ্ট করে, জাস্ট একটা কপি। আমি মনে করি খুব সহজে বাসায় বসে নিজে নিজে ইংলিশ শেখার জন্য এই বইয়ের একটি কপি যথেষ্ট, আপনি নিলেই বুঝতে পারবেন। তো যারা আগ্রহী আছেন তারা আমাকে নক করবেন, স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপেও আপনি মেসেজ দিতে পারেন, ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করা হবে। দেশ কিংবা প্রবাস থেকে যে কেউ যোগাযোগ করতে পারেন, বইটা সংগ্রহ করবেন এবং মাত্র 2 থেকে 3 মাসে সহজে ইংলিশ শিখবেন। বইয়ের লেসনগুলি প্র্যাকটিস করবেন, আমাদের ভিডিও ক্লাস আছে, সেই ভিডিও ক্লাসগুলোও আপনাকে দেওয়া হবে। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে নক করবেন ডিরেক্ট ইমো হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে লেসন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমি করে থাকি, ইটস মাই ডিউটি অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ হবে। সো ডিয়ার লার্নার্স, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা জানেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের এই পেজটি আপনারা কাইন্ডলি একটু ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে শিখতে পারবেন। কাইন্ডলি আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং শেয়ার করুন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ যেটা, সেটা হচ্ছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনারা আমাদের ফেসবুক পাবলিক যে গ্রুপ, এই গ্রুপে জয়েন করবেন, সেখানে আরও অনেক মেম্বার্সকে আপনি পাবেন, তাদের সাথে পরস্পর প্র্যাকটিসও করতে পারবেন। সব কিছু দিয়ে দিচ্ছি, কাজে লাগান সময়কে, ওকে। এছাড়া আপনারা সার্বক্ষণিক চেষ্টা করুন অন্তত প্রতিদিন একটি করে ভিডিও ক্লাস দেখার জন্য আমাদের এই চ্যানেল থেকে। আশা করছি 2 থেকে 3 মাসে আপনার ইংলিশ লেভেলটা অনেকটাই ডেভেলপ হবে, বুস্টেড আপ হবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আপনাদের সবাইকে সফল করুক। আর 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন প্লিজ, ভালো কাজ করুন, ইংরেজি প্র্যাকটিস করুন এবং ভালো ক্যারিয়ার করুন। মে আল্লাহ গ্রান্ট আস অল, আমিন। সো আপাতত এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ক্লাস। আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।